উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। হাদিকে সিঙ্গাপুর নিতে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স সকাল 10:30টায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে আসার কথা রয়েছে। আর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স ছেড়ে যাবার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা হবে। ওসমান হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বর্তমানে ওসমান হাদি শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে। আর কিছুক্ষণ পর তাকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করবে বলে আমরা জেনেছি। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, আমরা সংবাদে বলছিলাম যে 10:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেটির সময়সীমা সম্পর্কে জানা গেল কিনা, কখন সেটি পৌঁছাচ্ছে বাংলাদেশে, এবং এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাবার ক্ষেত্রে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কতটুকু প্রস্তুতি আপনি দেখছেন? ওসপ্রে এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি কিন্তু প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছে এবং আমরা ফ্লাইট রাডার 24-এর যে তথ্য আমরা পাচ্ছি সেটি সকাল 10:30 নাগাদ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেটি এখন বলা যায় যে ঢাকার খুব কাছাকাছি রয়েছে। হয়তোবা আর মিনিট কয়েকের মধ্যে সেটি ঢাকায় অবতরণ করবে এমন তথ্য আমরা দেখতে পাচ্ছি। এবং জানিয়ে রাখি যে এটি প্রায় 3.5 ঘন্টা আগে সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করে এবং সেটি সিঙ্গাপুর থেকে উড্ডয়নের পর প্রায় 3.5 ঘন্টা পর পথ পাড়ি দিয়ে সেটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবং এরপর আসলে বেলা 1:30 নাগাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে আবারও যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটির সিঙ্গাপুরে ফেরত যাওয়ার কথা রয়েছে। তো 1:30 নাগাদ যদি এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে রওনা দেয় তো সেক্ষেত্রে বলা যায় যে 4টা কিংবা 4:30 নাগাদ আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছাবে এবং সেখানে যে নির্ধারিত হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে নেওয়া হবে এবং সেখানে তার যে উন্নত চিকিৎসা কার্যক্রম সেটি আসলে শুরু হবে। এবং জানিয়ে রাখি যে গত শুক্রবার ওসমান হাদির ওপরে গুলির ঘটনার পরে আমরা দেখেছি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা কার্যক্রম চলে। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং গত শুরু থেকে আমরা দেখছি যে আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু এই যে চিকিৎসার ব্যবস্থার কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছিল এবং গতকাল পরিবার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি নির্ধারিত হয় যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বেশ কয়েকটি হাসপাতালে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যে কাগজপত্র সেগুলো পাঠানো হয়েছে এবং এগুলোর মধ্যে সিঙ্গাপুরের যে হাসপাতালটি সেই হাসপাতালটি কিন্তু প্রথম রিপ্লাই দেয়, অর্থাৎ তারা কিন্তু ওসমান হাদিকে চিকিৎসা দিতে রাজি হয় এবং সেই লক্ষ্যে কিন্তু গতকালই কিন্তু যে ওসপ্রে এয়ারলাইন্সের যে ওসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ভাড়া করা হয় এবং আজকে সেটি আর মিনিট কয়েকের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর সেটি আবারও দুপুর 1:30 নাগাদ ঢাকা ছেড়ে যাবে এবং 3.5 ঘন্টা সময় পথ পাড়ি দিয়ে কিন্তু আসলে সেটির সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এয়ার অ্যাম্বুলেন্সও প্রায় চলে এসেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 1:30 নাগাদ যদি আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করতে পারে সেক্ষেত্রে 1:30 থেকে 3.5 ঘন্টা পর কিন্তু আসলে সেটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই আমরা ফিরবো যখন এয়ার অ্যাম্বুলেন্স আপনি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবে, সে খবর আপনার মাধ্যমে আমরা জানবো এবং পরবর্তীতে ওসমান হাদিকে হাসপাতাল থেকে এখানে নিয়ে আসার প্রক্রিয়াটি সম্পর্কেও হয়তো তথ্য জানা যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ
শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয়র বাদী হয়ে রবিবার রাতে পল্টন থানায় মামলাটি করেছেন। মামলা তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক ইয়াসিন মিয়া। এদিকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে রবিবার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আটক করেছে র্যাব। তবে ফয়সাল করিমের কোনো খোঁজ এখনও বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার এই ঘটনার পর থেকে র্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট 6 জনকে গ্রেফতার করলেও তারা কেউ সরাসরি হামলাকারী নন। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আমরা শুনছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে যে বিমানবন্দরে ওসপ্রে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবার কথা, সেটি আর কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে। তার আসলে সময়সীমা দেখাচ্ছিল ট্র্যাকারে। আপনি যেহেতু আছেন এভারকেয়ার হাসপাতালে, এই খবর নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও পৌঁছে গেছে। ওসমান হাদিকে হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া এবং এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি কখন আসলে শুরু হতে পারে? তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে সিঙ্গাপুরে যাওয়ার কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ওসমান হাদি, যিনি যাবেন আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। আপনি জানেন যে এখন আজকে যাবে এবং এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি চিন্তা বা দুশ্চিন্তার কারণ রয়েছে, যেহেতু তিনি আইসিইউ এবং লাইফ সাপোর্টে, ডাক্তাররা কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যে আছে যে তাকে কিভাবে নিরাপদে এই এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল এবং হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত যাওয়া। তো এখন ডাক্তাররা ভাবছে যে যেহেতু তার সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সকল প্রস্তুতি তারা চূড়ান্ত করে ফেলেছে এবং এখন যেটা করছে যে তার সাথে আসলে কে কে যাবে সে বিষয় নিয়ে কিন্তু একবার ভাবা হচ্ছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, যদিও এটি চূড়ান্ত না, ওসমান হাদির 2 ভাইয়ের মধ্যে 1 ভাই অথবা 2 ভাই যেতে পারে এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য যেতে পারে এই যাত্রায় এই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ যাবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যে চিকিৎসকরা আসছে তারাই কিন্তু আসলে ওসমান হাদিকে রিসিভ করবেন এবং তাকে এই হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত তারা তাকে নিয়ে যাবেন। এবং মেডিকেল বোর্ড কিন্তু একটা হওয়ার কথা বা শুরু হয়ে গেছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে 11টা একটা মেডিকেল বোর্ড হবে, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত একটা আলোচনা বা সিদ্ধান্তের ব্যাপার, যে আসলে প্রস্তুতিগুলো পর্যালোচনা করে নেওয়া, এটা এমন একটা মেডিকেল বোর্ড কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেটা চলমান রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডটা শেষ হলে হয়তো ওখানকার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে সর্বশেষ তথ্য জানা যাবে। ধন্যবাদ মেহেদী হাসান। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মেহেদী হাসান ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা আগের থেকে উন্নতি হয়েছে। এমন 2-1টা ঘটনা বাংলাদেশে হয়। গুলশানে এক অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে সিএসি বলে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন কমিশন পুরো প্রস্তুত। আইনশৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের টিবিরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার টিবিরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ আহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে, এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সহকর্মী ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ যুক্ত হয়েছেন।
মাইনুল, ট্রাইব্যুনালে শুনানির এবং সাক্ষ্য গ্রহণের খবর আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আজ কিন্তু বেশ কয়েকটি মামলায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে যদি আমি বলি যে চানখারপুলে 6 জন হত্যা মামলা, এর সাক্ষ্য গ্রহণ কিন্তু কয়েকদিন আগেই শেষ হয়েছে, এরপর সাফাই সাক্ষ্য হয়েছে। আজ কিন্তু এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং এর বাইরে কিন্তু যেই হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ, তাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এর মধ্যে যদি আমি বলি, ইনুর বিরুদ্ধে আজ কিন্তু যে ডেপুটি জেলার রয়েছেন, তিনি যেই কারাগারে রয়েছেন, তিনি কিন্তু সাক্ষ্য দেবেন এবং তার সাক্ষ্য মূলত যে বিষয়টি উঠে আসবে যে হাসান ইনুর একটি ভয়েস টেস্ট হয়েছিল, কারণ তার সাথে শেখ হাসিনার বিষয়টি যখন ফোন কলের সাথে তার ভয়েস মেলানোর জন্য, সত্যতা প্রমাণের জন্য, সেই বিষয়টি কিন্তু ডেপুটি জেলার আজকে তার সাক্ষ্যে তুলে দেবেন। এর বাইরে আমি যদি আজকে বলি, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আছে, তা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি ছিল এবং যে মামলার পরবর্তীতে যেটি রায় হয় মানবতা বিরোধী অপরাধের, সেই মামলায় দুটি অভিযোগ করা হয়। 5টির মধ্যে 5টি অভিযোগ ছিল, তাকে 2টি ভাগে ভাগ করে 2টি অভিযোগকে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং তার মধ্যে একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং আরেকটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আমৃত্যু কারাদণ্ড যেই অভিযোগটিতে, সেই অভিযোগটিতে থেকে আপিল করা হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আপিল হয়ে যাবে। অর্থাৎ এই প্রসিকিউশন যেমনটা আমাদেরকে জানিয়েছে, এই যেখানে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এখানেও তারা মৃত্যুদণ্ড বিরুদ্ধে প্রথম অভিযোগ যে সকল বিষয় ছিল তার মধ্যে কমান্ড রেসপন্সিবিলিটি ছিল, তারপর নির্দেশনার বিষয়গুলো ছিল এবং হত্যা। তো এই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। সেই বিষয়টির বিরুদ্ধে কিন্তু আজকে আপিল যাবে প্রসিকিউশন এবং এর মাধ্যমে প্রসিকিউশন সাজা হবে এবং এরপর তাকে যে সাজা কার্যকরের বিষয়, সেই বিষয়টিও আরো একটু বেশি সরকার হবে তাকে ফিরিয়ে আনার জন্য। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি বলে রাখি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি ছিল, এর মধ্যে কিন্তু আসাদুজ্জামান খান কামালকেও কিন্তু একইভাবে কিন্তু সাজা দেওয়া হয়েছে। তার আপিলের বিষয়টি কিন্তু আজকে আপিল বিভাগে যাবে। সব মিলে বলা যায় যে যে মামলাগুলো রয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর মধ্যে সাক্ষ্য গ্রহণের মামলা রয়েছে 3টি সাক্ষ্য গ্রহণ এবং একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। এবং যেই 3টি মামলা সাক্ষ্য গ্রহণ হবে তার মধ্যে আছে রামপুরায় হত্যা মামলা একটি রয়েছে, যেখানে আর্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2জনকে হত্যা। সেখানে এসআই চঞ্চল চন্দ্রকে কিন্তু কিছুক্ষণ আগেই হাজির করা হয়েছে সকালবেলায়। এবং অন্য যে মামলাগুলো রয়েছে মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর মামলা, সেই মামলা কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে। এবং এর মধ্যে মাহবুবুল আলম হানিফের যে মামলাটি, এই মামলায় মোট 4জন আসামি এবং এর মধ্যে 4জন আসামি কিন্তু পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার মাধ্যমে কিন্তু এই মামলার বিচার কাজ চলছে। এবং প্রসিকিউশন যেমনটা বলছে যে তারা পলাতক থাকলেও তারা যে কাজ করেছেন জুলাই অভ্যুত্থানে, তাদের যে ভূমিকা ছিল বিচার, আর এ কারণেই তাদের অনুপস্থিতিতে স্টেট ডিফেন্স নিয়োগ করে কিন্তু এই মামলার বিচার। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা ফিরবো ট্রাইব্যুনালের আরও খবর জানবার জন্য পরবর্তীতে আপনার কাছে। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য শেরপুর জেলার সীমান্ত জুড়ে বিজিবির কড়া নজরদারি চলছে। ময়মনসিংহ বিজিবির 39 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গত 12 ডিসেম্বর সন্ধ্যা থেকে শেরপুরে নলিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্তী উপজেলার প্রায় 50 কিলোমিটার এলাকায় সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। একই সাথে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক বিজিবির সাথে যোগাযোগ করার আহ্বান জানান এলাকার লোকজনকে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও নওগাঁর বেশিরভাগ নারীর ভাগ্য উন্নয়ন হয়নি, পাননি সরকারি কোনো সুযোগ সুবিধা। তাই এলাকার বেশিরভাগ নারীর দাবি কর্মক্ষেত্রে পুরুষের সমান সুবিধা নিশ্চিত করা। এছাড়া সামাজিক, ধর্মীয় কিংবা রাষ্ট্রীয়ভাবে নারীদের পিছিয়ে না রেখে সামনে এগিয়ে আনার ব্যবস্থা করা। নওগাঁ নারীদের নির্বাচনী ভাবনার কথা জানবো তন্ময় ভৌমিকের তথ্য ছবি নিয়ে প্রতিবেদনে। খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ, যেখানে চাল উৎপাদনে চাতালে চাতালে দেখা মেলে নারীদের পদচারণা। ফসলের মাঠেও পুরুষের সাথে সমান তালে কাজ করেন নারীরা, কিন্তু তাদের শ্রমের মূল্যায়নে
পুরুষের সাথে রয়েছে বিস্তর ফারাক। এই চাতাল কন্যা থেকে শুরু করে নগর শিক্ষিত নারীরা সব ক্ষেত্রেই রয়েছেন বৈষম্যের শিকার হয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা এই বৈষম্য ঘোচাতে চান। সেই সাথে চান শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা। আমার 1 কোটি সম্পদ নাই, কিছু নাই, হাল কৃষি করে খাওয়া পারি না। ওই মানুষের খাটেই আমরা দিন পার করি। পরিবার থেকে ভালো লেখাপড়া করাতে হলে চাকরি করতে, কৃষি কাজ করতে লাগতো না। সংসারের অভাবের জন্য আমরা কিছু করতে পারিনি। ভোটের পরে কোনো সহযোগিতা পাই না আমরা, এই জন্য আমরা ছেলে মেয়েকে লেখাপড়াও করতে পারি না। ওই মাঠে ঘাটে সারা বছর খাটাখাটি করতেই যায়। জেলার সচেতন নারীরা বলছেন, বছরের পর বছর ধরে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয়ভাবে নারীদের হেয় হতে হয়। এই অবস্থার পরিবর্তন চান তারা। পারিবারিক বৈষম্যের কারণে নারীরা পিছিয়ে থাকে। এর মধ্যে সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, এখানে আমরা আগাতে পারি না, কারণ পরিবার থেকে আমরা কোনো উৎসাহ পাই না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু হেনস্থ হই বা হচ্ছি। আমাদের সবগুলাতে আমরা চাকরির ক্ষেত্রেই যাই বা বাজারেই যাই বা অফিস আদালতেই যাই, তো সেক্ষেত্রে করা হয় কি যে মেয়ে বসতে দেন, পরে করছি, অথচ ছেলে হলে ওই কাজটা আগে হয়ে যায়। নির্বাচন নিয়ে আগ্রহী জেলার তরুণ ভোটাররাও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান নারীরা। কারো চাপে নয়, নিজেই নিজের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আমরা ভালো একটা সরকার চাই, যে সরকারে দেশটা দুর্নীতিমুক্ত রাখতে পারবে, যে ভালো করে চালাতে পারবে, যে ভালো আসন করতে পারবে, তাকে আমরা চাই। প্রত্যেকটা বাবা মাকে উচিত তার মেয়েকে সুযোগ সুবিধা দেওয়া। যদি একাকি নাও দিতে পারে, তাহলে প্রত্যেকটা বাবা মারই সময় তার সন্তানের পথে ব্যয় করে তাদেরকে এই রকম সুযোগ করে দেওয়া উচিত। আর সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, নানা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও ছিলেন অগ্রণী ভূমিকায়, কিন্তু তারপরেও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি। এখানে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে, সেটা বহু বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে এখান থেকে উত্তরানো সত্যি কঠিন বলে মনে হয়। নওগাঁয় এবার ভোট দেবেন 23,29,592 জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,69,800 জন। মনিরা কাজুরি, ৭১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন মালয়েশিয়া প্রবাসীরা। এর মধ্যে পোস্টাল ব্যালট বিডিড অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছেন তারা। তবে ভোটার আইডি না থাকা ও ঠিকানা জটিলতায় অনেকেই পড়েছেন বিপাকে। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এরই মধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ খোলা হয়েছে, যেখানে নিবন্ধন করার মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের একটি বড় অংশ ভোট দেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত 15 লাখ প্রবাসীর মধ্যে নিবন্ধন করেছেন মাত্র 25,000। নানা জটিলতার কারণে নিবন্ধনের পরিমাণ কম হচ্ছে বলে জানালেন প্রবাসীরা। আমাদের ভোট দেশে যে দিতে হতো, সেই ক্ষেত্রে এটার অনুভূতি আসলে অনেক ভালো। মানুষ অনেকে মনে করে যে একটা জটিলতা, যে কমপ্লিকেসি আপনার অ্যাপস এর মাধ্যমে, কিন্তু আসলে বিষয়টা জটিল না, বিষয়টা সহজ। প্রবাসীরা বলছেন, পর্যাপ্ত প্রচারের অভাব এবং ভোটার আইডি কার্ড ও ঠিকানা জটিলতায় নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না অনেকেই। এই সমস্যাগুলো সমাধান হলে প্রবাসী ভোটের সংখ্যা বাড়বে। এটা একই সাথে আনন্দের, পাশাপাশি এই জিনিসটা আমাদের প্রচারণার অভাবে এখনো অনেক প্রবাসী কিন্তু এই জিনিসটা জানা না। আইডি, পাসপোর্ট স্ক্যান করে যদি ভোট দিতে পারতাম তাহলে ঠিক আছে। এখন পোস্টাল ভোটটা মানে পোস্টের মাধ্যমে, ডাক পোস্টের মধ্যে ব্যালট আসবে, আবার ডাক পোস্টের মাধ্যমে ব্যালট যাবে, এটা একটা কঠিন মনে হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেসব প্রবাসীরা থাকে, অনেকের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কম আছে, যারা এইটা ফিল করছে যে ইংলিশে পূরণ করাটা তাদের জন্য একটা সমস্যা। তবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের ভোটে অংশ নেয় বিশেষ উদ্বুদ্ধ করতে কাজ করছেন তারা। পাশাপাশি প্রবাসীদের মন জয়ের চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ফেব্রুয়ারির নির্বাচনে বিদেশে থেকে ভোট দেওয়ার এই সুযোগকে নিজেদের নাগরিক অধিকার হিসেবে দেখছেন প্রবাসীরা। তবে পোস্টাল ব্যালটে নয়, বরং অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারলে অনেক প্রবাসী এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারতেন বলে মনে করেন মালয়েশিয়া প্রবাসীরা। মোস্তফা ইমরান রাজু, ৭১,
কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, আমরা এর আগে যেমনটা বলছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ওসপ্রে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছে। আমাদের সহকর্মী নিবিড় সাহা এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিবিড়, এর আগে আপনি যেমনটা বলছিলেন যে আকাশসীমায় পৌঁছে গেছে এই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি এখন অবতরণ করেছে কিনা এবং সর্বশেষ কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে? তানিয়া, ওসপ্রে এয়ারওয়েজের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি বেলা 11:20 নাগাদ সেটি অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই মুহূর্তে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে সেটি এখন বিমানবন্দরে অবতরণের পর সেটিকে নিয়ে যাওয়া হয়েছে পার্কিং এরিয়াতে এবং সেখানেই কিন্তু বিমানটি দুপুর 1:30টা পর্যন্ত, অর্থাৎ যে সময়সীমা আমাদেরকে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে দুপুর 1:30টা নাগাদ বিমানটি আবারও ঢাকা ছাড়বে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এবং এই 1:30টা পর্যন্ত কিন্তু এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সেখানে রাখা হবে এবং সেখানে থাকবে। এবং দুপুর 12:30টার কিছু সময় পরে কিংবা আগে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে সে সময় কিন্তু আসলে যে ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে বিমানবন্দরের 8 নম্বর গেট যেটি রয়েছে সেই গেট দিয়ে তাকে সেই অ্যাম্বুলেন্সের কাছাকাছি নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটি এবং সেখান থেকে সরাসরি অ্যাম্বুলেন্স থেকে তাকে তোলা হবে এই এয়ার অ্যাম্বুলেন্সে। এবং এরপর সকল প্রক্রিয়া শেষে তাৎক্ষণিকভাবে অর্থাৎ দুপুর 1:30টা নাগাদ সেই বিমানটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকা ত্যাগ করবে এবং সেটি প্রায় আমরা সকালে যেমনটি দেখলাম এয়ার ট্রাফিক রাডার ট্র্যাকারের মাধ্যমে যে সেটি প্রায় 3.5 ঘন্টা সময় নিয়েছে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাতে। এবং সেইভাবে বলা যায় যে দুপুর 1:30টা নাগাদ সেটি যদি ঢাকা থেকে উড্ডয়ন করে সেটি 3.5 ঘন্টা নাগাদ অর্থাৎ 4:30 কি 5টা নাগাদ সেটি আবারও সিঙ্গাপুরে অবতরণ করবে এবং সেখানে যে নির্ধারিত হাসপাতালে আগে থেকে সকল ব্যবস্থা করে রাখা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তার যে উন্নত চিকিৎসা কার্যক্রম সেটি পরিচালিত হবে সেখানে, এমন তথ্য আমরা পেয়েছি। এবং সবকিছু কিন্তু আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন এবং গতকাল পরিবার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রক্রিয়া সেটির আসলে সম্পন্ন হয় এবং সেখান থেকেই কিন্তু গতকালই সিঙ্গাপুর থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয় এবং সেটি আজকে সকাল 11:20 সেটি ঢাকায় অবতরণ করেছে এবং বেলা 1:30টা নাগাদ সেটি আসলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে সেটি 1:30 নাগাদ সেটি আসলে ঢাকা ত্যাগ করবে। এখন দেখার বিষয় আসলে নতুন কোনো জটিলতা কিংবা নতুন কোনো জটিলতার কারণে এই সময়টি আসলে বিলম্বিত হয় কিনা কিংবা যথাসময়ে সেটি ছেড়ে যায় কিনা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া, আমরা ফিরবো এই বিষয়ে আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।